সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিত, কোষে দেখি 2.1 অনুপাত, এই চ্যাপ্টারটা। এই লকডাউনের সময় বিভিন্ন শ্রেণীর ছাত্ররা স্কুলে যেতে পারছে না, তার জন্যই তাদের যাতে অসুবিধে না হয় তার কথা ভেবে আমি বিভিন্ন ক্লাসের অঙ্কগুলো ঘরে বসেই তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। তার আগে বলবো যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ঘরে বসেই তোমরা বিভিন্ন ক্লাসের অঙ্কগুলো বুঝে নিতে পারবে। তাহলে অনুপাত চ্যাপ্টারটার অঙ্কগুলো করার আগে তোমাদেরকে একটু অনুপাত সম্পর্কে প্রাথমিক ধারণা দেবো। সেটা হচ্ছে কি, ধরো একটা বেঞ্চের দৈর্ঘ্য, ধরো 20 সেমি, আর একটা টেবিলের দৈর্ঘ্য, একটা পেন্সিলের দৈর্ঘ্য ধরো 2 সেমি। তাহলে একটা বেঞ্চের দৈর্ঘ্য ধরলাম 20 সেমি, একটা পেন্সিলের দৈর্ঘ্য ধরলাম 2 সেমি। তাহলে এখন আমি যদি লিখি বেঞ্চের দৈর্ঘ্য বাই পেন্সিলের দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে 20 সেমি বাই 2 সেমি, তাই তো? তাহলে উপরে সেমি আর নিচে সেমি কেটে গেল, তাহলে হিসেবটা কি হলো, 2 1 2, 10 2 20, তাহলে কি হলো 10/1। তাহলে এবার এইখান থেকে যদি আমি একটু অনুপাতে প্রকাশ করি তাহলে দাঁড়াবে কি, বেঞ্চের দৈর্ঘ্য অনুপাত পেন্সিলের দৈর্ঘ্য সমান 10:1। তাহলে এই যে ভাগের মাধ্যমে এই তুলনা করছি, ভাগের মাধ্যমে এই দুটো জিনিসের তুলনা করছি, একই বলছে অনুপাত। তাহলে অনুপাত কাকে বলে? ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় অনুপাত। অনুপাতের চিহ্নটা কি না, উপর একটা ফুটকুড়ি নিচে একটা ফুটকুড়ি, ঠিক আছে? আর অনুপাতে জানবে কোনো একক থাকবে না, একক বর্জিত সংখ্যা। কারণ দেখো এখানেও সেমি, এখানেও সেমি, ওপরে সেমি সেমি নিচে কেটে গেল, তাহলে অনুপাত হয়ে যাওয়ার পর তার কোনো একক থাকে না। তাহলে কি বললাম, যে ভাগের মাধ্যমে তুলনা করাকে বলা হয় অনুপাত। আর একটা অনুপাতের সংজ্ঞা আছে, যে সমজাতীয় রাশির তুলনা। সমজাতীয় রাশি কাকে বলছে? যেমন এখানে যে বেঞ্চের দৈর্ঘ্য আর পেন্সিলের দৈর্ঘ্য, এটা সমজাতীয় রাশি। এমন কি হতো যে বেঞ্চের দৈর্ঘ্যর সঙ্গে আমি বললাম আলুর পরিমাণ, তার তুলনা হতো না। কারণ কি, বেঞ্চের দৈর্ঘ্যটা কি সেমিতে আছে। হ্যাঁ, ধরো একটা উদাহরণ নিচ্ছি আমি। ধরো কোনো একটা জমির আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম 10 মিটার, আর আলুর পরিমাণ ধরছি 2 কেজি। তাহলে দেখতে পাচ্ছি এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে আলুর পরিমাণের আমি অনুপাত বার করতে পারবো না। কারণ কি, কারণ একটা আছে দৈর্ঘ্য আর একটা আছে পরিমাণ। তাহলে একটা একক আছে মিটার আর একটা একক আছে কেজি। তাহলে এটা সমজাতীয় রাশি নয়, তাই এর ক্ষেত্রে আমি অনুপাত বার করতে পারবো না। তাহলে সমজাতীয় রাশির তুলনাটাকেই বলেছে অনুপাত, আর অনুপাতের কোনো একক নাই, এই কথাটা ভালো করে মনে রাখবে। তাহলে সমজাতীয় রাশির ক্ষেত্রেই আমি অনুপাত বার করতে পারবো, ঠিক আছে? যদি বিষমজাতীয় রাশি হয় তাহলে তার ক্ষেত্রে অনুপাত বার করতে আমি পারবো না। তাহলে এরপর অঙ্কে যাওয়া যায়। ধরো প্রথম অঙ্কটা বলেছে, দেখো বলছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা হলে চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে এইখানে দেখতে পাচ্ছি
চালের দাম 40 টাকা আছে আর ডালের দাম 100 টাকা আছে, তাহলে দুটো সমজাতীয় রাশি, তাহলে এক্ষেত্রে অনুপাত বার করতে পারবো। তাহলে কি করবো, প্রথম একের অঙ্কটা, তাহলে চালের দামের সঙ্গে ডালের দামের অনুপাত বার করতে বলেছে। তাহলে চালের প্রথমে লিখব কি, তাহলে চালের দাম বাই ডালের দাম। চালের দামটা আছে কত, 40 টাকা, আর এটা আছে 60 টাকা। ঠিক আছে, তাহলে এরপর দেখো উপর নিচে কাটাকাটি গেলে কাটাকাটি করবে, এই 0 0 কেটে গেল, 2 2 4, 3 2 6, এই টাকা টাকা কেটে গেল, কি হলো 2/3। তাহলে অনুপাত বার করলে কি হলো, চালের দাম অনুপাত ডালের দাম কত হলো, 2/3। ওকে, আর আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা। তাহলে আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দুইয়েরটা, ঝাপসা আসছে একটু, দেখি ক্যামেরাটা। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাচ্ছি। দুইয়েরটা কি বলছে দেখো, এই যে এই ত্রিভুজ একটা দিয়েছে, এই কোণ বিএসি অনুপাত কোণ এবিসি, কোণ এসিবি অনুপাত কত বলেছে, বিএসি 60 ডিগ্রি, আর এ বিসি 50 ডিগ্রি, আর এসিবি 70 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণে অনুপাত। তাহলে কি বলেছে, এই একটা ত্রিভুজ বলে দিয়েছিল, এই ত্রিভুজটা, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, আর এটা হচ্ছে 70 ডিগ্রি। ওকে, তোমাকে বার করতে বলেছে তোমাদেরকে কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি। ঠিক আছে, দেখো বিএসি কোণটা কত, 60 ডিগ্রি। অনুপাত করার সময় কি বলেছি আমি, একক দেবো না, তাহলে কি লিখলাম, শুধু 60 অনুপাত এবিসি কত, এবিসি হচ্ছে 50, আর এসিবি কত, 70। ডিগ্রি দিচ্ছি না, কারণ অনুপাতে কোনো একক থাকে না, অনুপাত হচ্ছে একক বর্জিত সংখ্যা, তাহলে অনুপাত চিহ্ন বসাবার পর কোনো একক দেবে না। এরপর কাটাকাটি গেলে কাটাকাটি, কাটাকাটি মানে কি, তিনটে জিনিস কি যেন কাটে এরকম, দেখো এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তাহলে সবাই কাজ শূন্যগুলো যদি কেটে যায়, এখানে থাকে শুধু 6 অনুপাত 5 অনুপাত 7। কাটাকাটি মানে কি, এই তিনটের ক্ষেত্রেই যেটা কাটবে সেটা দিয়েই কাটতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 10 দিয়ে কাটলে 60কে 10 দিয়ে কাটলে 6 10 60, 50 দিয়ে কাটলে 50কে 10 দিয়ে ভাগ করলে 5, 70কে 10 দিয়ে ভাগ করলে 7, তাহলে কত হলো 6 অনুপাত 5 অনুপাত 7। আশা করি বুঝতে পেরেছ, খুবই সোজা অঙ্ক। তিনেরটা, তিনেরটা কি বলে দেখো, বলছে একটি পেন্সিলের দাম 3 টাকা আর একটি লজেন্সের দাম 50 পয়সা, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। এখানে দেখো একটি পেন্সিলের দাম 3 টাকা আছে আর একটা লজেন্সের দাম 50 পয়সা আছে, তাহলে একটা আছে টাকা আর একটা আছে পয়সা, তাহলে দুটো আলাদা আলাদা একক হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সমজাতীয় রাশি করতে গেলে আমি 3 টাকাকে প্রথম পয়সা পরিণত করতে হবে, তবে অনুপাত বার করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম কি করব, 3 টাকা সমান কত পয়সা বার করবো, 3 টাকা সমান কত, 3 গুণিত 100 পয়সা সমান 300 পয়সা। এরপর অনুপাত বার করবো, তাহলে পেন্সিলের দাম
বাই লজেন্সের দাম। পেন্সিলের দাম কত বেরিয়েছে? 300 পয়সা। আর লজেন্সের দাম 50 পয়সা। যতক্ষণ ভাগ আকারে আছে ততক্ষণ একক বসানো যেতে পারে, ঠিক আছে? যখন অনুপাত করব তখন আর এককগুলো দেবো না। তাহলে দেখো, উপরে এই শূন্যটা আর নিচে এই শূন্য কেটে গেল। 5 একে 5, 5 6 30। তার মানে উপরে কি হলো? 6, নিচে হলো শুধু 1, তাই তো? তাহলে অনুপাত করলে কি লেখা যায়? পেন্সিলের দাম অনুপাত লজেন্সের দাম কত হলো? 6:1। খুবই সোজা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো 4টা কি বলছে? বলছে একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকা মূল্যের মুদ্রার মূল্যের অনুপাত লিখি। আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আর 2 টাকা মানে 200 পয়সা, তাই তো? সব কটা পয়সা পর্যন্ত করতে হবে, তারপর অনুপাত করবো। তাহলে 4টা একটি আধুলি, একটা আধুলি সমান 50 পয়সা। একটি 1 টাকা সমান 100 পয়সা। একটি 2 টাকা সমান 200 পয়সা। তাহলে সব কটা পয়সা পরিণত হয়ে গেল। তাহলে এবার অনুপাত বার করবো। অতএব আধুলি অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকা। তাহলে আধুলি অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকা সমান কি দাঁড়াবে? আধুলি মানে 50 পয়সা, 50 অনুপাত 100 অনুপাত 200, ঠিক আছে? এবার কাটাকাটি, সব কটা যেটা দিয়ে কাটবে সেটা দিয়ে কাটবো। দেখো প্রথম দেখো, এখানেও পাশে শূন্য, এখানেও পাশে শূন্য, এখানেও পাশে শূন্য, তাহলে শূন্যগুলো কেটে দিলাম। তাহলে এখানে পড়ে এলো 5, এখানে পড়ে এলো 10, এখানে পড়ে এলো 20, ঠিক আছে? এবার দেখো 5কে সব দিয়ে ভাগ করা যায়। প্রথমটাকে 5 দিয়ে ভাগ করলে 5 1 5, তারপরটা 5 2 10, তারপরটা 4 5 20। তাহলে অনুপাতটা কত হলো? 1:2:4। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। 4টা হয়ে গেল, 5টা। দেখো কি বলেছে? বলছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত কত? তাহলে দেখো 12 বছর 6 মাস, তাহলে দুটো একক আছে, আমাকে একটাকে এককে নিয়ে যেতে হবে। তাহলে প্রথম ধরো সব কটা মাসেই নিয়ে যাচ্ছি। তাহলে উমার বয়সটাকে সব মাসে নিয়ে যাবো, রাতুলের বয়সটাকেও মাসে নিয়ে যাবো, আর নূরজাহানের বয়সটাকেও মাসে নিয়ে যাবো, তারপর অনুপাত পাবো, কারণ আমাকে একটাকে এককে নিয়ে যেতে হবে সব কটা। তাহলে প্রথম উমার বয়স 12 বছর 6 মাস। তাহলে 12 বছর 6 মাস মানে বছরকে মাসে পরিণত করতে গেলে 12 দ্বিগুণ, কারণ 1 বছর সমান 12 মাস যেহেতু। তাহলে 12 গুণিত 12 যুক্ত 6 মাস। তাহলে 12 12 144 যুক্ত 6 এত মাস, ঠিক আছে? তার মানে হলো 150 মাস। এটা উমার। তারপর রাতুল,
তাদের বয়স কত? 12 বছর 4 মাস। 12 বছর 4 মাস, তার মানে 12 × 12 + 4, এত মাস। তার মানে 144 + 4 মাস, তার মানে 148 মাস। এবার নূরজাহান। বারো বছর, 12 বছরকে মাসে পরিণত করলে 12 × 12 এত মাস, তার মানে 144 মাস। তাহলে 3টি মাসে পরিণত হয়ে গেল। এরপর অঙ্কটা আমি খুব সহজে করতে পারবো। তাহলে দেখো, উমার বয়স অনুপাত রাতুলের বয়স অনুপাত নূর জাহানের বয়স কত হবে? 150 অনুপাত 148 অনুপাত 144। এবার কাটাকাটি, যেটা সব দিয়ে কাটবে সেটা দিয়ে কাটবো। দেখো 2 দিয়ে যদি কাটি, 150কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 75 অনুপাত 148কে 2 দিয়ে ভাগ করলে 7 × 14, 4 × 8, 74। 144কে 2 দিয়ে ভাগ করলে 7 × 14, 2 × 4। ঠিক আছে, তাহলে এইটা হলো। আর তো এমন কোনো সংখ্যা নাই যে 3টাকে কাটবে। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে গেল 75 অনুপাত 74 অনুপাত 72। তাহলে এটা গেল 5এরটা। এবার 6এরটা। 6টা কি বলেছে? বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি। সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। দেখো, এটা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমকোণী মানে একটা কোণ হবে 90 ডিগ্রি, আর যেহেতু সমদ্বিবাহু তার মানে বাকি কোণগুলো 45 ডিগ্রি, আর এটা হবে 45 ডিগ্রি। হ্যাঁ, তার মানে কি হলো জিনিসটা? এটা এ, হ্যাঁ এটা বি, এটা যদি সি ধরো, তার মানে কি হচ্ছে জিনিসটা? কোণ বিএসি অনুপাত কোণ এবিসি অনুপাত কোণ এসিবি কি হবে? বিএসি মানে 90, এবিসি মানে 45, আর এসিবি মানে 45। এটা হলো। তাহলে দেখো, 90কে 45 দিয়ে ভাগ করলে 45 × 2 = 90, 45কে 45 দিয়ে ভাগ করলে 1, আর এই 45কে 45 দিয়ে ভাগ করলে 1। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত হলো? 2:1:1। খুবই সহজ অঙ্ক। তাহলে এটা শুধু মনে রাখবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার কোণগুলো হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি করে। ওকে, একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটো কোণ 45 ডিগ্রি করে হয়। তাহলে এটা হলো অঙ্কটা 6এরটা। তারপর 7এরটা। 7এরটা কি বলছে? দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? এটা সমবাহু ত্রিভুজ মানে 3টে কোণই সমান। তার মানে যদি বাহুগুলো সমান হয়, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তার কোণগুলো হয় 60 ডিগ্রি করে। তা 3টে কোণই যদি 60 ডিগ্রি, তাহলে কোণ অনুপাত কি হবে? 60 অনুপাত 60 অনুপাত 60। সবাইকে যদি 60 দিয়ে ভাগ করো কি হয়? 1 অনুপাত 1 অনুপাত 1। তাহলে সমবাহু ত্রিভুজের 3টে কোণের অনুপাত হচ্ছে 1 অনুপাত 1 অনুপাত 1। ঠিক আছে, কারণ 3টে কোণেই যেহেতু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হলো 7এরটা।
এবার আটেরটা বলছে পুলকবাবু মানিকবাবুর বয়স অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। তাহলে পুলকবাবু অনুপাত মানিকবাবু। পুলকবাবু অনুপাত মানিকবাবু বয়স কত বলেছে? 7:9। এবার বলছে মানিকবাবুর বয়স 72 বছর। মানিকবাবুর বয়স যদি 72 বছর হয় তাহলে এই পুলকবাবুর বয়স কত? পুলকবাবু অনুপাত মানিকবাবু দিচ্ছে 7:9। এবার মানিকবাবু যদি 72 হয় তাহলে পুলকবাবুর কত? তাহলে এখন এই অনুপাতটাকে যদি ভাগাকারে লিখি কি হবে? যে পুলকবাবু বা পুলকবাবুর বয়স বাই মানিক বাবুর বয়স কত? 7/9। ঠিক আছে, এটা সমানই আবার এটা অনুপাত এটা বাই এটা সমান এটা বাই ওটা। কারণ এইখানে কি দেওয়া আছে? মানিকবাবুর তলায় দেওয়া আছে 72, আর পুলকবাবুর তলায় কত সেটা বার করতে হবে। তাহলে পুলকবাবু বাই মানিকবাবু যদি 7/9 হয় তাহলে আর নিচেরটা নিলে কি হবে? জিজ্ঞাসা চিহ্ন বাই 72, তাই তো? অনুপাতকে যদি ভাগ আকারে লিখি এটা হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন বাই 72। তাহলে দেখো এবার এই কোণে কোণে গুণ করলে কি হয়? তাহলে অতএব 9 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 7 গুণিত 72। কোণে কোণে গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ সমান দিয়ে এটার সঙ্গে এটা গুণ, তাই তো? তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান কত? 7 গুণিত 72। 9টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, এবার উপর নিচে কাটাকাটি, 8 9 72, 27 56। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কতটা বেরোলো? 56। তাহলে জিজ্ঞাসা চিহ্ন কার ঘরে ছিল? পুলকবাবু ঘরে। তাহলে লিখে দিলাম অতএব পুলক বাবুর বয়স হবে 56 বছর। ওকে, আরেকটা হয়ে গেল। এবার করবো নয়েরটা কি বলে দেখো, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম কত? সে একই অঙ্ক। প্রথম বই অনুপাত দ্বিতীয় বই কত দিয়েছে? 2:5। এরপর বলছে প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম কত? ঠিক আছে, সেই একই অঙ্ক। তাহলে কি লিখব? প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম কত হবে? 2/5। এটা সমানই কত হবে? প্রথম বইয়ের তলায় আছে 32 টাকা 20 পয়সা, মানে 32.20 বাই দ্বিতীয় বইয়ের তলায় জিজ্ঞাসা চিহ্ন, তাহলে জিজ্ঞাসা চিহ্ন। এবার কোণে কোণে গুণ করো, তাহলে অতএব 2 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 5 গুণিত 32.20। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান কত? 5 গুণিত বাই 2। ভাগ করো, এটা 32.20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 16.10। তার মানে কি দাঁড়ালো? 5 গুণিত 16.10 এত টাকা। গুণ করলে কত হবে? 5 × 80, 80 টাকা 50 পয়সা, তাই তো? তাহলে অতএব দ্বিতীয় বইয়ের দাম
হবে 80.50 এত টাকা। খুবই সোজা অঙ্ক হয়ে গেল। এবার 10-এরটা। দশটা বলছে দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22.7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। এখানে ব্যাসের দৈর্ঘ্যটা 2 মিটার 1 ডেসিমিটার, সেটা একটা নিয়ে যাব, তারপর পুরো আগের অঙ্কগুলোর মতন হবে। ওকে, প্রথম 2 মিটার 1 ডেসিমিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাচ্ছি। তাহলে 2 মিটার 1 ডেসিমিটার মানে কত? মিটারকে ডেসিমিটার নিয়ে গেলে কী করতে হয়? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি। তার মানে একটা ঘট পর ডেসিমিটার হচ্ছে। তার মানে 2কে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়ে যাবে। মিটারকে ডেসিমিটার নিয়ে যেতে গেলে 1 একটা শূন্য দিয়ে গুণ, তার সঙ্গে আবার 1 ডেসিমিটার যোগ হবে। তার মানে 20 দ্বিগুণ 10 দুগুণে 20, 21 ডেসিমি। তার মানে 2 মিটার 1 ডেসিমিটার মানে 21 ডেসিমিটার হলো। এরপর কি করব? পরিধি অনুপাত ব্যাস, তাই তো? পরিধি অনুপাত ব্যাস কত দিয়েছে? 22.7। আর ব্যাসটা বলে দিয়েছে 2 মিটার 1 ডেসিমিটার। 2 মিটার 1 ডেসিমিটার মানে 21 ডেসিমিটার। মানে ব্যাসটা হচ্ছে 21 ডেসিমিটার, তাহলে পরিধিটা তখন কত? এটা বার করতে বলেছে। তাহলে আমি কি লিখবো আগের মতন? অতএব পরিধি বাই ব্যাস এটা সমান কত? 22/7। এটা সমানই কত? পরিধির তলায় জিজ্ঞাসা চিহ্ন, তার মানে জিজ্ঞাসা চিহ্ন বাই 21। এবার কোণে কোণে গুণ করলে কি হয়? এটার সঙ্গে এটা গুণ করলে 7 গুণিত জিজ্ঞাসা চিহ্ন, এটার সঙ্গে এটা গুণ করলে 22 গুণিত 21। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 22 গুণিত 21/7। তাহলে 3 7 21 আর 22 গুণিত 3 এত ডেসিমি, তার মানে 66 ডেসিমি। ঠিক আছে, তাহলে এটাকে মিটারে নিয়ে যেতে পারো, এই অবস্থাও ছেড়ে দিতে পারো। মিটারে নিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 6 মিটার 6 ডেসিমিটার। অথবা লিখতে পারো যে অতএব পরিধি দৈর্ঘ্য হবে 66 ডেসিমিটার। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? এই ডেসিমিটারটাকে 1 মিটারে নিয়ে যেতে পারো, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, আর না নিয়ে গেলেও হবে। 10-এরটা গেল। এবার 11টা হলি এই চ্যাপ্টারটা ক্লোজ। তাহলে 11টা কি বলেছে? বলছে আমাদের সপ্তম শ্রেণীর 150 জনের মধ্যে 90 জন, ষষ্ঠ শ্রেণীর 140 জনের মধ্যে 80 জন অঙ্কর প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণী প্রতিযোগী বেশি। তাহলে প্রথম সপ্তম শ্রেণী অনুপাতটা বার করি। সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী অনুপাত অংশগ্রহণ ছাত্রছাত্রী, তাই তো? তাহলে মোট ছাত্রছাত্রী অনুপাত অংশ গ্রহণকারী ছাত্রছাত্রী। তাহলে মোট ছাত্রছাত্রী কত? সপ্তম শ্রেণীতে 150, আর অংশগ্রহণকারী ছাত্রছাত্রী কত? 90। তাই তো? এবার যদি কাটাকাটি করো কি হবে? হিসাবে দাঁড়াবে এই 0 0 কেটে গেলে কি হবে? 15 অনুপাত 9।
এই 0 0 কেটে গেল। আবার দেখো 3 দিয়ে কাটলে 3 5 15, 3 3 9, এই অবস্থায় গেল। এবার ষষ্ঠ শ্রেণী, মোট ছাত্রছাত্রী অনুপাত অংশগ্রহণ ছাত্র ছাত্রী। ঠিক আছে, তাহলে মোট ছাত্রছাত্রী কত? ষষ্ঠ শ্রেণীতে 140, তার মধ্যে অংশগ্রহণ করেছে কত? 80 জন। তাহলে 140 অনুপাত 80। তা কাটাকাটি করলে কি হবে? এই 0 0 কেটে গেলে 14 অনুপাত 8। আবার দেখো 2 দিয়ে কাটলে 7 2 14, 4 2 8। তাহলে এইটা গেল। এরপর এই দুটো অনুপাতের মধ্যে কোনটা বড় সেটা তোকে বার করতে হবে। তার জন্য কি করব? তার জন্য দেখো খাতাতে করছি। তাহলে সপ্তম শ্রেণী, এটাতে কি মোট ছাত্রছাত্রী বাই অংশগ্রহণ ছাত্রছাত্রী, তাহলে কত? মোট ছাত্রছাত্রী অনুপাত অংশগ্রহণ করো ছাত্রছাত্রী হচ্ছে 5 অনুপাত 3, তাই তো? সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী অনুপাত অংশগ্রহণকারী ছাত্রছাত্রী হচ্ছে 5 অনুপাত 3। তার মানে এইটা হবে মোট ছাত্রছাত্রী বাই অংশগ্রহণকারী ছাত্রছাত্রী কত হবে? 5/3। আর ষষ্ঠ শ্রেণী কি হবে? ষষ্ঠ শ্রেণীতে হবে এটা মোট ছাত্রছাত্রী বাই অংশগ্রহণকারী ছাত্রছাত্রী কত হবে? 7/4, তাই তো? আচ্ছা, এইটা আমার একটু ভুল হলো। প্রথম এটা করো অংশগ্রহণকারী ছাত্রছাত্রী বাই মোট ছাত্রছাত্রী। হ্যাঁ, এইটা করো। আচ্ছা, এইখান থেকেই তোমাদের বেরিয়ে যেত। আমি দেখো এইখান থেকেই বেরিয়ে যেত অঙ্কটার উত্তরটা। কী করে বেরোতো? আচ্ছা, এইখানে আমি করে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখো মোট ছাত্রছাত্রীর এইখানে আছে 5, তার মধ্যে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী হচ্ছে 3, আর ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে মোট ছাত্রছাত্রী 7, আর অংশগ্রহণকারী ছাত্রছাত্রী হচ্ছে 4। তাহলে মোট ছাত্রছাত্রীটা যদি সপ্তম আর ষষ্ঠ শ্রেণী এক করতে পারি, তাহলে তার অনুপাতে কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, সেটা কোনটার বেশি অংশগ্রহণ করেছে বার করতে পারবো। তাহলে দেখো এর মোট ছাত্রছাত্রী 5 আর এর মোট ছাত্রছাত্রী আছে 7 বেরিয়েছে। তাহলে আমি এই দুটো যদি সমান করতে চাই, তাহলে একে যদি এই অনুপাতকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কি হবে? আর এই অনুপাতকে যদি 5 দিয়ে গুণ করি কি হবে? দেখো এই অনুপাতকে যদি 7 দিয়ে গুণ করি, এটা হচ্ছে 5 7 35 অনুপাত একে 7 দিয়ে গুণ করে 5 7 35, আর 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 21, আর এই অনুপাতকে 5 দিয়ে গুণ করলে 5 7 35 আর 4 5 20। তার মানে সপ্তম শ্রেণীতে দেখো মোট ছাত্রছাত্রী অনুপাত অংশগ্রহণকারী ছাত্রছাত্রী কত হচ্ছে? 35 অনুপাত 21, আর ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী অনুপাত অংশগ্রহণকারী ছাত্রছাত্রী হচ্ছে 35 অনুপাত 20। তাহলে এটা হচ্ছে 35 অনুপাত 20 আর এটা হচ্ছে 35 অনুপাত 21। তাহলে 35-এর এগনেস্টে 21টাই বড়, তাই তো? তাহলে আমার কি বলল উত্তরটা? যে কোন শ্রেণীর প্রতিযোগী বেশি ছিল। তাহলে কি লিখে দেবো? অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি ছিল। তাহলে কি করলাম বুঝতে পারলে? এই অনুপাত থেকেই বার করে দিলাম। জাস্ট কি করলাম, যে মোট ছাত্রছাত্রীর যে জায়গাটা সেটা এক করে দিলাম। তার জন্য কি করলাম, এই অনুপাতটাকে 7 দিয়ে গুণ করলাম, এই অনুপাতটাকে 5 দিয়ে গুণ করলাম। তাহলে দেখলাম যে 35 অনুপাত এটা 21 হচ্ছে, এটা 35 অনুপাত 20। তাহলে 35 অনুপাত 21 মানে এই অংশগ্রহণী ছাত্রছাত্রীটা 21টাই বড় 20 থেকে।
তাই 21টা কার ছিল? সপ্তম শ্রেণী। তাহলে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি ছিল। তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে একটা ভিডিওর মধ্যে আমি পুরো চ্যাপ্টারটা করে দিলাম, পরবর্তীকালে আমি অন্য অঙ্ক করাবো। ধন্যবাদ।